अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलिन। प्रशंसा आल्लाह रब्बुल आलमीनेर, जिनि आमादेर सुस्थ रेखेছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সাধারণ জ্ঞানের সভ্যতা ও সংস্কৃতি নিয়ে কথা বলবো। সভ্যতা ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু লিংকটা শেয়ার করে দিলে ওনারাও আমাদের সাথে যুক্ত হতে পারবে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। নেটওয়ার্ক সমস্যা করে কিনা, আজকে 2 দিন ওয়াইফাই ফ্রি নেটওয়ার্ক দিয়েও চলাই কঠিন হয়ে গেছে, তার চেয়ে না দেওয়াই বেটার ছিল। সবকিছু ক্লিয়ার আছে? জি, মোহাম্মদ ইয়াকুব সাহেব ওয়ালাইকুম আসসালাম, তাহেরা বিনতে হাবিব ম্যাম, আলামিন সাহেব, মাহমুদ হাসান সাহেব, মুফতি এমদাদুল সাহেব, নাসির উদ্দিন সাহেব। জি, ওকে। তো আজকে আমরা দেখব সভ্যতা ও সংস্কৃতি। সভ্যতা ও সংস্কৃতি এটা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সভ্যতা বলতে আন্তর্জাতিক বিষয়গুলো আমরা দেখব, যে পৃথিবীর সূচনা লগ্ন ওই বিষয়টা আমাদের জরুরি। আর সংস্কৃতি মূলত বাংলাদেশের যে সংস্কৃতিটা ওইটা আমরা দেখব, বাংলাদেশের সংস্কৃতি। তো সভ্যতা দিয়েই আমরা শুরু করি। সভ্যতা দিয়ে আমরা শুরু করি। প্রযুক্তিগত সংস্কৃতির ভিত্তিতে যে উন্নয়ন হয় তাই হচ্ছে সভ্যতা। আমরা জানি পৃথিবীতে অনেকগুলি সভ্যতা বিরাজমান ছিল। সময়ের আবর্তনে অনেক কিছুই হারিয়ে যায়। তা আমরা প্রথমেই দেখি যে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। একটু খেয়াল করি, পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটা? পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, সরি এটা হবে মেসোপটেমীয় সভ্যতা। এই সভ্যতাটা 4 ভাগে বিভক্ত। আমরা জানি সভ্যতাটা কয় ভাগে বিভক্ত? জি, মাসুদ বিন খতিব সাহেব আলহামদুলিল্লাহ। পৃথিবীর প্রাচীনতম সভ্যতাটা কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। মেসোপটেমীয় শব্দের অর্থ কি? যেটার অর্থ হলো 2 নদীর মধ্যবর্তী অঞ্চল। মেসোপটেমীয় শব্দের অর্থটা কি? 2 নদীর মধ্যবর্তী অঞ্চল। মধ্যবর্তী অঞ্চল। এই 2 নদীর মধ্যবর্তী অঞ্চল যে বলল, ওই 2 নদী কোন 2 নদী? ওই 2 নদী কোন 2টা? একটা হচ্ছে ইউফ্রেটিস আর একটা হচ্ছে টাইগ্রিস। এই 2 নদী কি? একটা হচ্ছে ইউফ্রেটিস, ইউফ্রেটিস, আর একটা হচ্ছে টাইগ্রিস। এই 2টা নদীর মধ্যবর্তী অঞ্চলকেই মেসোপটেমীয় বলা হয়। মেসোপটেমীয় মানে হচ্ছে 2 নদীর মধ্যবর্তী স্থান। 2 নদীর মধ্যবর্তী স্থান। এটা কোথায়? ইরাকের দজলা এবং ফোরাতও বলা হয়। ইউফ্রেটিস এবং টাইগ্রিসকে দজলা এবং ফোরাত বলা হয়। ওইটা আমরা খেয়াল রাখবো। এইটার আরেক নাম হচ্ছে, এটা
ফোরাত, ফোরাত, আর এটার নাম হচ্ছে দজলা। দুইটা কোথায় অবস্থিত? এই দুইটা ইরাকে অবস্থিত, ইরাকে, ইরাকে অবস্থিত। ফোরাত নদীর অপর নাম হচ্ছে ইউফ্রেটিস। ফোরাত নদীর অপর নাম কি? ইউফ্রেটিস। আর দজলার অপর নাম হলো টাইগ্রিস। এগুলা কোথায়? এগুলা ইরাকে অবস্থিত। তাহলে ইরাকে অবস্থিত দুইটা নদীর মধ্যবর্তী স্থানকে মেসোপটেমীয় বলা হয়। কি বলা হয়? মেসোপটেমীয়। বর্তমানে তুরস্ক, সিরিয়া, ইরাক, ইরান এই রাষ্ট্রগুলোই মূলত এই জায়গাটা মেসোপটেমীয়। তাহলে এই দুই নদীর মধ্যবর্তী স্থানে যেই সভ্যতা গড়ে উঠেছে এই সভ্যতাকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। এই দুই নদীর মধ্যবর্তী স্থানে যেই সভ্যতা গড়ে উঠেছে ওটাকে কি বলে? মেসোপটেমীয় সভ্যতা। কথা ক্লিয়ার? রত্না ম্যাম বুঝতে পারছেন বিষয়টা? আজিজুল হক সাহেব, যে ইউফ্রেটিস টাইগ্রিস নদীর মধ্যবর্তী স্থানে যেই সভ্যতা গড়ে উঠেছে ওটাকেই বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমীয় সভ্যতা যেই দুই নদীর তীরে গড়ে উঠছে, ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী, এই দুইটা অন্য নামেও ডাকা হয়। এগুলা ইরাকে ছিল। বর্তমান ইরাক, সিরিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি এই মিডল ইস্টে অবস্থিত। আচ্ছা, সর্বপ্রথম আমরা মেসোপটেমীয় সভ্যতায় যেটা দেখি, সুমেরীয় সভ্যতা। 60টা ভাগে বিভক্ত, এর মধ্যে একটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা, হ্যাঁ মেসোপটেমীয়, গ্রিক শব্দ 5000 খ্রিস্টপূর্বাব্দে এইটা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে সুমেরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, তারপরে ব্যাবিলনীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা। এই টোটাল 60টা সভ্যতার জন্ম হয় মেসোপটেমীয় সভ্যতা থেকে। মেসোপটেমীয় সভ্যতার মানে এই মেসোপটেমীয় সভ্যতার 4 সন্তান বলা চলে। একটা হচ্ছে সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়। ব্যাবিলনীয়, ক্যালেডীয়। সর্বপ্রথম আসি পৃথিবীর প্রাচীন সভ্যতা, যদি অপশনে মেসোপটেমীয় না থাকে তাইলে হবে সুমেরীয় সভ্যতা। তাহলে কি হবে? সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতার একটা বই লেখা হয় যেটার নাম হচ্ছে গিলগামেশ। সুমেরীয় সভ্যতায় যে বইটা লেখা হয় গিলগামেশ। সুমেরীয় সভ্যতায় সর্বপ্রথম যেই মহাকাব্য রচনা করা হয়েছে ওইটার নাম কি? গিলগামেশ। আর এই গিলগামেশটা কিউনিফর্ম পদ্ধতিতে লেখে। কোন লিপি? কিউনিফর্ম। গিলগামেশ মহাকাব্যটি কিউনিফর্ম লিপিতে লেখা হয়। কোন লিপিতে? কিউনিফর্ম। কথা বুঝতে পারছেন? এবং এই সুমেরীয় সভ্যতার যে মন্দির ছিল, উপাসনালয় ছিল, আমরা আমাদেরটাকে বলি মসজিদ আর তারা বলতো জিগগুরাত। জিগগুরাত, তারা কি বলতো? জিগগুরাত। তাহলে সুমেরীয় সভ্যতায় সর্বপ্রথম যে মহাকাব্য ওইটার নাম কি? গিলগামেশ। ওইটার নাম গিলগামেশ। ওইটার নাম কি? গিলগামেশ। এবং সুমেরীয়দের অবদান কি ছিল? তাদের অবদান ছিল সর্বপ্রথম তারা চাকা আবিষ্কার করেছেন। তাদের অবদান ছিল সর্বপ্রথম তারা জলগড়ি আবিষ্কার করেছেন। এই হচ্ছে সুমেরীয়দের কাজ। এইটা কি? সুমেরীয়দের কাজ। যে যদি বলা হয় চাকা তৈরি করছে কারা,
তাইলে সুমেরীয়রা। সর্বপ্রথম জলগড়ি তৈরি করেছে কারা? সুমেরীয়রা। গিলগামেশ মহাকাব্য কোন সময়, কোন সভ্যতার সময় লেখা হয়? সুমেরীয় সভ্যতার সময়। এইটা সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান। তারা কোন কোন লিপিতে লিখত? তারা কিউনিফর্ম লিপিতে লিখত। সুমেরীয়দের মন্দিরের নাম কি ছিল? তাদের মন্দিরের নাম ছিল জিগ্গুরাত। তাদের মন্দিরের নাম কি ছিল? জিগ্গুরাত। ওকে, আচ্ছা। তারপরে দ্বিতীয়ত আমরা দেখি সুমেরীয় সভ্যতার পরে অ্যাশিরীয় সভ্যতা। এই অ্যাশিরীয় সভ্যতার এরা সর্বপ্রথম পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করেন। এই 360 ডিগ্রি তারা, আমরা যেই বৃত্তটা দেখি, বৃত্তটা কত? 360 ডিগ্রি। এইটা কে তৈরি করেছেন? বৃত্ত 360 ডিগ্রি সর্বপ্রথম অ্যাশিরীয়রা তৈরি করেছেন। আমরা যে বলি অক্ষাংশ, দ্রাঘিমাংশ, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এগুলাও অ্যাশিরীয়দের অবদান। অক্ষাংশ, দ্রাঘিমাংশ। এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এই দুইটাকে ভাগ করেন, পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দ্বারা ভাগ করেন কারা? অ্যাশিরীয়রা। ভাগ করেন কারা? অ্যাশিরীয়রা। এই অ্যাশিরীয়দের রাজধানীর নাম ছিল নিপ্পুর। অ্যাশিরীয়দের রাজধানীর নাম কি? নিপ্পুর। অ্যাশিরীয়রাই 5 শতাধিক ঔষধ সর্বপ্রথম তৈরি করেছিলেন। সাব্বির হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তাহলে অ্যাশিরীয়দের আর কিছু অবদান আছে। সর্বপ্রথম লোহার অস্ত্র তৈরি করেন তারা, যুদ্ধের জন্য লোহার অস্ত্র তৈরি করে। তাইলে লোহার অস্ত্র তৈরি করে কারা? অ্যাশিরীয়রা। পৃথিবী বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে কারা? অ্যাশিরীয়রা। পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দ্বারা ভাগ করে কারা? অ্যাশিরীয়রা। কথা ক্লিয়ার? এবং তারা সর্বপ্রথম গোলন্দাজ বাহিনীও তৈরি করেন। এই যে লোহার অস্ত্র তৈরি করার পাশাপাশি তারা গোলন্দাজ বাহিনী তৈরি করেন। তাহলে এই হচ্ছে অ্যাশিরীয়দের অবদান। এগুলা কাদের অবদান? অ্যাশিরীয়দের অবদান। কথা কি বুঝতেছেন? মাহমুদুল হাসান সাহেব, সাব্বির হোসেন সাহেব, কথা ক্লিয়ার? তাহলে অ্যাশিরীয়দের অবদান আমরা দেখলাম। এবার আমরা দেখি ব্যাবিলনীয়দের অবদান। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এগুলো হচ্ছে পৃথিবী মানে সীমানা নির্ধারণ, ভাগ করার ক্ষেত্রে যেটা কাজে লাগে। আপনি যখন পৃথিবীর মানচিত্রটা দেখবেন, ওইখানে লেখা আছে অক্ষাংশ দ্রাঘিমাংশ, 2 ভাগে ভাগ করা হয়। তিন নম্বরে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা কি? এটা ব্যাবিলনীয় সভ্যতার এটার প্রধান সমন্বয়ক ছিলেন, এদের অবদান ছিল যেটা আইন সংকলন। আইন সংকলন। এবং তারা সর্বপ্রথম যেটা করেছেন এইটাই হলো আইন প্রণয়ন এবং সংকলন করেছেন। আইন সংকলন করেছেন, যিনি করেছেন তার নাম হচ্ছে রাজা হাম্বুবারি। যে হাম্বুবারি সর্বপ্রথম পৃথিবীতে আইন প্রণয়ন শুরু করেছেন, একটা নীতিমালা নির্ধারণ করেছেন রাজা হাম্বুবারি। রাজা হাম্বুবারি ব্যাবিলনের নেতা, এবং এই ব্যাবিলনীয়রাই সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করেছেন, মানে আমরা যেটা ক্যালেন্ডার বলি, তারাই সর্বপ্রথম ক্যালেন্ডার প্রণয়ন করেছেন। নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করে, তাই না? তারাই সর্বপ্রথম কি আইন সংকলন করেন? রাজা হাম্বুবারি। এবং তারাই সর্বপ্রথম
পঞ্জিকার প্রচলন করেন। আর এই ব্যাবিলন শহরকে কেন্দ্র করেই গড়ে ওঠে ক্যালেডীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতাকে কেন্দ্র করেই গড়ে ওঠে কি? ক্যালেডীয় সভ্যতা। ক্যালেডীয় সভ্যতার যিনি প্রতিষ্ঠাতা স্থপতি তিনি হচ্ছেন রাজা নেবুচাঁদনেজার। তার নাম কি? রাজা নেবুচাঁদনেজার, যিনি ক্যালেডীয় সভ্যতার স্থপতি। ক্যালেডীয় সভ্যতার কি? স্থপতি। এই ক্যালেডীয়রা যদি সময় ভাগ না করত, এই ক্যালেডীয়রা যদি সব 12 ঘন্টা জোড়া না করত, 12 ঘন্টা জোড়া 30 দিনে মাস, সরি এরা ওই 7 দিনে 1 সপ্তাহ করছে, মিশরীয়রা করছে 30 দিনে। এক সপ্তাহ এবং 24 ঘন্টা। এইটা হচ্ছে ক্যালেডীয় সভ্যতার অবদান। ক্যালেডীয় সভ্যতার অবদান কি? এরা 24 ঘন্টায় একদিন, 12 ঘন্টা AM 12 ঘন্টা PM করেছে ক্যালেডীয়রা, এবং 7 দিনে 1 সপ্তাহ, এইটাও তারাই করেছে ক্যালেডীয়রা। তাহলে ক্যালেডীয়দের প্রধান দুইটা অবদান কি? সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা। সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা। আর ওই যে 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, বছরে 365 দিন, ওইটা করেছে মিশরীয়রা। তো সেটা আমরা সামনে আসবো ইনশাল্লাহ, দেখব। তাহলে ক্যালেডীয় থেকে যদি বলে ক্যালেডীয়দের অবদান কি, আমরা যে আজকে 7 দিন 1 সপ্তাহ বলি, এইটা ক্যালেডীয়দের অবদান। আমরা যে 24 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টা করে ভাগ করা হয়েছে, এইটা ক্যালেডীয়দের অবদান। কাদের অবদান? ক্যালেডীয়দের অবদান। আচ্ছা, তারপরে আমরা দেখি মিশরীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে প্রাচীন সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতার পরে আসে মিশরীয় সভ্যতা। সভ্যতা মিশরীয়দের অবদান কি? 12 মাস সমান 1 বছর, 30 দিন সমান 1 মাস। এইটা হচ্ছে মিশরীয়দের অবদান। কাদের অবদান? মিশরীয়দের অবদান। এবং আমরা যে বলি 365 দিন সমান 1 বছর, এই যে গণনা রীতিটা, এই গণনা রীতির প্রধান সমন্বয়ক হচ্ছেন যারা তৈরি করেছেন, যেই সভ্যতা থেকে এসেছে, ওইটাই হচ্ছে মিশরীয় সভ্যতা। ওইটার নাম কি? মিশরীয় সভ্যতা। 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, 365 দিনে 365 দিনে কি? 365 দিনে 1 বছর। এটা কাদের অবদান? এটা মিশরীয়দের অবদান। আর মিশরীয়দের আরেকটা বড় অবদান হচ্ছে পিরামিড, তাদের সবচেয়ে বড় কৃতিত্ব। এই মিশরীয়রা কৃষিকাজের সাথে জড়িত। কি কাজের সাথে? কৃষির সাথে জড়িত। মিশরকে নীল নদের দান, এই কথাটা বলেছেন হেরোডোটাস। হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন কে? হেরোডোটাস। এবং পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ মিশরীয় সভ্যতায় অবস্থিত। এগুলা লেখার দরকার নাই আব্দুল করিম সাহেব, আমাদের PDF-এ তথ্যগুলো দেওয়া আছে, ওখান থেকে পড়লেই আপনি পাবেন। কৃষি সবচেয়ে বড়, তারা তো কৃষিভিত্তিক সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। এবং মিশরীয়দের অক্ষর ভিত্তিক যেই লিখন পদ্ধতি, ওইটাকে বলা হয় হায়ারোগ্লিফিক। কি বলা হয়?
তাদের লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক হচ্ছে কি তাদের অক্ষর ভিত্তিক লিখন পদ্ধতি। তাদের অক্ষর ভিত্তিক লিখন পদ্ধতি কি হায়ারোগ্লিফিক। এটা হচ্ছে মিশরীয়দের। এবং মিশরীয়দের ক্ষেত্রে আমরা জানি যে নগর সভ্যতার সূচনা ঘটে মিশরে। নগর সভ্যতা, নগর সভ্যতার সূচনা হয় মিশরে। নগর সভ্যতার সূচনা হয় কোথায়? মিশরে। নগর সভ্যতার সূচনা হয় মিশরে। হ্যাঁ, আর এবং তাদের লিখন পদ্ধতি, অক্ষরভিত্তিক লিখন পদ্ধতির নাম হচ্ছে কি হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক। আব্দুল করিম সাহেব, আপনি কি আমাদের সাথে যুক্ত নাই? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দেওয়া আছে। তারপরে আমরা মিশরীয় সভ্যতার পরে দেখি সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা কোথায় অবস্থিত? আমাদের কাছাকাছি স্থানে অবস্থিত। তারপরে আমরা দেখি সিন্ধু সভ্যতা। তো কয়েকটা মানে গুরুত্বপূর্ণ সভ্যতা যেগুলা থেকে প্রায় সময় আমরা প্রশ্ন পাই। সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা কোথায় অবস্থিত? সিন্ধু সভ্যতা এটা আমাদের বলা চলে সিন্ধু ভারতীয় সভ্যতা যেটাকে বলা হয় পাকিস্তান, ভারত পাকিস্তানে। এবং তাদের একটা শ্রেষ্ঠ নগরী হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো নগরী। মহেঞ্জোদারো নগরী। এবং এদের দুইটা শ্রেষ্ঠ জায়গা, একটা হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার দুইটা শহরের নাম হচ্ছে হরপ্পা। হরপ্পা এবং মহেঞ্জোদারো, তাদের দুইটা নগরীর নাম কি? হরপ্পা অথবা হরপ্পা বলা হয়। হরপ্পা এবং মহেঞ্জোদারো। হরপ্পা এবং মহেঞ্জোদারো নগর সভ্যতার সূচনা। যে সিন্ধু সভ্যতার আরেক নাম হচ্ছে নগর সভ্যতা। এটার আরেক নাম কি? নগর সভ্যতা। সিন্ধু সভ্যতার আরেক নাম নগর সভ্যতা। যদি প্রশ্ন হয় ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা কোনটা? ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা অথবা নগর সভ্যতা। যে নগর কেন্দ্রিক ছিল বিদায় এটার নাম হচ্ছে নগর সভ্যতা। মাটির নিচে শহর পাওয়া গেছে। আমরা যখন ভিডিও দেখেছি বা আমরা এই বইতে দেখেছি, এই সভ্যতাটা এমন যে মাটির নিচে শহর পাওয়া গেছে। এই যে মহেঞ্জোদারো বলেন, হরপ্পা বলেন, এগুলা মাটির নিচের শহর, মানুষের বসবাস। আমরা বর্তমান সময়ে পিঁপড়ারা যেমন বসবাস করে মাটির নিচে, এই রকম। ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি? সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতার পরে আমাদের আছে ফিনিশীয় সভ্যতা। আমরা বর্তমান যে বর্ণমালা, এই বর্ণমালা এগুলা এসেছে ফিনিশীয় সভ্যতা থেকে। কোন সভ্যতা থেকে? ফিনিশীয় সভ্যতা থেকে। 22টি ব্যঞ্জন বর্ণ, 22টা ব্যঞ্জন বর্ণ এসেছে কোথা থেকে? ফিনিশীয় সভ্যতা থেকে। ফিনিশীয় সভ্যতা থেকে। হ্যাঁ, মৃতের দেবী বলা হয়। আবু হুরায়রা স্যার, ধন্যবাদ। তাহলে 22টা ব্যঞ্জন বর্ণ।
22টা ব্যঞ্জন বর্ণ তৈরি হয় বা সৃষ্ট হয় ফিনিশীয় সভ্যতায়। এটা হচ্ছে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান। এবং তারা লিখন পদ্ধতি, আমরা বর্তমানে যে ABCD বা এটা লেখি, এগুলা এই ফিনিশীয় সভ্যতা থেকে আসা, ফিনিশীয় সভ্যতা থেকে। তারপরে পৃথিবীর আরেকটা প্রভাবশালী সভ্যতা হলো সৈনিক সভ্যতা। সৈনিক সভ্যতা, সৈনিক সভ্যতা দ্বারা বুঝতেই পারছেন, সৈনিক মানে যেটা চীনে অবস্থিত, চীন কেন্দ্রিক যে সভ্যতাটা, সৈনিক সভ্যতা। এবং এই যে চীনের রাজাকে বলা হয় সন অফ গড, সন অফ গড। চীনের বিখ্যাত দার্শনিকের নাম হচ্ছে কনফুসিয়াস। কনফুসিয়াস। চীনের সমর নায়ক হচ্ছে সুন জু। চীনের সমর নায়ককে সুন, স্বর ও সুকার, সুন জু। তার একটা বিখ্যাত বই আছে দ্য আর্ট অফ ওয়ার, আমার কাছে আছে দ্য আর্ট অফ ওয়ার, সুন জুর লেখা বিখ্যাত বই। তাহলে সৈনিক সভ্যতার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো তারা এদের প্রধানকে বলা হয় সন অফ গড, চীনের রাজার উপাধি। চীনের রাজার উপাধি কি? সন অফ গড। এবং এদের সমরনায়ক যিনি ছিলেন, সমরনায়ক এবং দার্শনিক সঞ্জু, এবং তাদের বিখ্যাত দার্শনিক ছিলেন কনফুসিয়াস, যার উপর দাঁড়িয়ে আছে বর্তমান চীন। তো এইরকম আরো অনেকগুলো সভ্যতা আছে, মায়া সভ্যতা। তারপরে এটাও একটু বলি, মায়া সভ্যতা মধ্য আমেরিকায় অবস্থিত। মায়া সভ্যতা, মায়া সভ্যতা কোথায় অবস্থিত? এই যে মধ্য আমেরিকা। এটা যে কতবার আসছে এইটার কোনো হিসাব নাই। মায়া সভ্যতা মধ্য আমেরিকায় অবস্থিত, যেটা মেক্সিকোর দক্ষিণে। এর অবদান কি? এদের অবদান হইল 18 মাসে বছর হইত এবং 20 দিনে মাস হইত। এটা হচ্ছে মায়া সভ্যতার অবদান। মায়া সভ্যতার অবদান কি? 18 দিনে বছর, 20 দিনে মাস। 18 দিনে বছর, 18 মাসে বছর, 20 দিনে মাস। আঠারো মাসে বছর, 20 দিনে মাস। এটা মধ্য আমেরিকায়, মধ্য আমেরিকায় মেক্সিকোর কাছেই অবস্থিত মায়া মধ্য আমেরিকা। তাহলে এইরকম অনেকগুলো সভ্যতা আছে। আমরা এই কয়েকটা সভ্যতা, এই কয়টা সভ্যতা আমরা দেখে নিব। কারণ সভ্যতা আসলেই আপনার হয় মেসোপটেমিয়া ধরবে, নয় মিশরীয় ধরবে, নয় সিন্ধু সভ্যতা ধরবে, মায়া সভ্যতা ধরবে। এই কয়েকটা সভ্যতা খুব বেশি প্রশ্ন হয়, ঠিক আছে? তারপরে আমরা ওই যে গ্রিক, রোম, রোমান সভ্যতা, রোমান সভ্যতাটাও আমরা দেখে নিব। তাহলে সভ্যতা আমরা মোটামুটি দেখলাম যে সভ্যতার যে কয়েকটা আছে, খুব বেশি পড়া নাই, এই কয়েকটাই আমাদের জন্য যথেষ্ট। তারপরে আমরা দেখি সংস্কৃতি। এই সংস্কৃতি অংশটা, এটা মূলত আমাদের সংস্কৃতিটাই, সংস্কৃতির সাথে জড়িত শিল্প, তারপরে আমাদের বিভিন্ন গান, আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি প্রচলিত আছে, জারি গান, সারি গান, মাঝি মাল্লার গান, এই বিষয়গুলো, তা আমরা সেইটাও দেখে নিব। তা আমরা যেমন আমাদের সংস্কৃতির সাথে সর্বপ্রথম যেই জিনিসটা জড়িত আছে সেটা হচ্ছে শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমি সেগুনবাগিচায় অবস্থিত। শিল্পকলা একাডেমি কোথায় অবস্থিত? আমরা জানি শিল্পকলা একাডেমি সেগুনবাগিচায় অবস্থিত। এবং এইটা আগে জরুরি ছিল এই জন্য, কারণ এইটা শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছেন।
শিল্পকলা একাডেমি কে প্রতিষ্ঠা করেছেন? শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছেন 1974 সালে। এই শিল্পকলার হাত ধরে, এটা তো যদিও 1974, বর্তমান যে কারুকার্য, এই তারপরে আমাদের হ্যাঁ অবশ্যই মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন হয়, এটা কমন একটা বিষয়, বাংলাদেশের সৃষ্টির সাথে সম্পৃক্ত। আমরা তো হয়তো আওয়ামী লীগ সরকার এইটাকে তাদের নিজেদের সাথে জড়িয়ে ফেলছে, কিন্তু না, এই মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগের সম্পর্ক নাই। মুক্তিযুদ্ধের সাথে দেশের সম্পর্ক। একটা দেশের সৃষ্টি হচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। তবে ওই মুক্তিযোদ্ধা ভাতা, এই সুযোগ সুবিধার কারণে সবসময় টপে ছিল মুক্তিযুদ্ধটা, এবং এটা বিতর্কিত করা হয়েছে। কিন্তু একজন সত্যিকারের নাগরিক হিসাবে আমরা দেশ যেভাবে সৃষ্টি হয়েছে এটা ভুলতে পারি না, এজন্য আমাদের মুক্তিযুদ্ধটা গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের আছে লোক শিল্প, যেটা জয়নুল আবেদিন লোক শিল্প। কারু শিল্প, লোক ও কারু শিল্প একাডেমি, এটা করেছেন কে? জয়নুল আবেদিন, যেটা নারায়ণগঞ্জেই অবস্থিত। আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আমরা যেমন এইটাই মূলত সংস্কৃতি, যেভাবে কথা বলি, যেভাবে চলি, যেভাবে খাওয়া দাওয়া করি, যেভাবে ঘুমাই, সবকিছুই মিলেই আমাদের সংস্কৃতি হয়ে যায়। তাইলে কয়েকটা একাডেমি, শিল্পকলা একাডেমি, লোক কারুশিল্প একাডেমি, নজরুল ইনস্টিটিউট, বিশ্ব সাহিত্য কেন্দ্র, এইগুলো আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন বিশ্ব সাহিত্য কেন্দ্র, বিশ্ব সাহিত্য কেন্দ্র কে প্রতিষ্ঠা করছেন বলতে পারবেন? বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন আব্দুল্লাহ আবু সাইদ। এইটার স্লোগান হচ্ছে আলোকিত মানুষ চাই। এটার স্লোগান কি? আলোকিত মানুষ চাই। এবং এই বিশ্ব সাহিত্য কেন্দ্রটা 1978 সালে প্রতিষ্ঠিত হয়। এটার স্লোগান হচ্ছে আলোকিত মানুষ চাই, আলোকিত মানুষ চাই। তাহলে এই সংস্কৃতির ক্ষেত্রে শিল্পকলা একাডেমি, বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং লোক কারুশিল্প একাডেমি, নজরুল ইনস্টিটিউট খুব বেশি জড়িয়ে আছে, খুব বেশি জড়িয়ে আছে। এই কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো। দ্বিতীয়ত আমরা কিছু গান দেখবো, যেটা আঞ্চলিকতা, গান, নাচ, নৃত্য, এগুলা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি। এগুলা কি? বাংলাদেশের সংস্কৃতি। যেমন জারি গান, সারি গান। জারি গান কারা গায় বলেন? জারি গান ঢাকা এবং ময়মনসিংহে সবচেয়ে প্রচলিত গান হচ্ছে জারি গান। আবার সারি গানকে বলা হয় মাঝি মাল্লার গান। সারি গান মাঝি মাল্লার গান। হ্যাঁ, আব্দুল্লাহ আবু সাইদ, গুড। জারি গান এটা ঢাকা এবং ময়মনসিংহে প্রচলিত, ঢাকা, ময়মনসিংহ। আবার সারি গান এগুলা ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, রাজশাহী সহ বেশ কিছু অঞ্চলে। নাচ নৃত্য দুইটা আলাদা, নাচ নৃত্য দুইটাই আলাদা, একটার সাথে আরেকটার সম্পৃক্ততা নেই। নৃত্য যেটা শুধু এই কি বলে এমন তেমন কিছু করে না, নৃত্য দুইটা আলাদা বিষয়, নাচ আর নৃত্য এক না। এই যে নৃত্যটা, এই নৃত্যের মধ্যে আছে জারি নৃত্য, ঝুমুর নৃত্য, ধূপ নাচ, যেটা সবচেয়ে বেশি প্রচলিত, ধূপ নাচ। ধূপ, ওই যে মালসা আছে একটা, মেয়েরা বুঝতে পারে, আখি ইসলাম জানি না জানেন কিনা, অনেকেই কিন্তু মালসা সম্পর্কে জানে না। এই আমরা আগে দেখতাম মালসা, এই মালসার মধ্যে আগে শীতকালে কিছু কয়লা রাখা হইতো,
ওই মাটির তৈরি মালসা। এই মালসার মধ্যে হ্যান, এই যে ভাতের মাড় গালতো, ভাতের মাড় সহ বেশ কিছু জিনিসের কাজে লাগতো মালসা আগে। এটা মাটির ছিল, কড়াইয়ার মতো। তো ওই যে ইয়া বলে ধূপ নৃত্যটা, ওই মালসার মধ্যে ধূপ দিয়ে তারপরে দুই হাতে রেখে হাত পা ওই তিরিং বিরিং করা। তারপরে গাটু নাচ, হুদমা নাচ, মণিপুরী নাচ। যেমন রংপুরের মানুষের নাচ হইল হুদমা, হুদমা নৃত্য। হুদমা নৃত্য হচ্ছে রংপুর, এবং গাটু নাচ কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট। গাটু নাচ বা গাটু নৃত্য বিশেষ করে সিলেট, নেত্রকোনা। সিলেট নেত্রকোনাতে হ্যাঁ গাটু নৃত্য আছে। হ্যাঁ ধূপ ধূপ নৃগোষ্ঠীরাই নৃত্যের সাথে, এই সংস্কৃতি মূলত আছেই উপজাতিদের সাথে। সংস্কৃতি এইটা আছে উপজাতিদের কাছে, আমাদের কাছে কিছুই নাই। কারণ প্রত্যেকটা উপজাতি তাদের নিজস্ব সংস্কৃতি নিয়েই বেঁচে আছে, এজন্য আমরা তাদেরটা বেশি পড়ি বা বেশি জানা লাগে। তারপরে আমাদের কিছু লোক সঙ্গীত আছে। লোক সঙ্গীত আমরা আরো জানি যে লোক সঙ্গীত, লোক সঙ্গীতের মধ্যে আছে কি ভাটিয়ালি গান, হ্যাঁ মালসাই, হ্যাঁ মালসা। লোক সঙ্গীত কোথায়? যেমন লোক সঙ্গীত হলো ভাটিয়ালি গান, ভাটিয়ালি। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে, মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। ভাটিয়ালি যে মাঝি মাল্লারা গান গায়, এই গানগুলাই হলো ভাটিয়ালি গান। বৃষ্টি না হলে রংপুরের মানুষ হুদমা নাচতো। গুড, আমরা আসলে বিভিন্ন জেলার মানুষ থেকে অনেক কিছুই পাই, অনেক তথ্য, ভালো লাগে বিষয়গুলো। তো ভাটিয়ালি গান আছে, গম্ভীরা গান আছে, মাইজবান্ডারি আছে, সারি গান আছে, জারি গান আছে। যে আমরা জানি যে সারি গান, এই সারি গানটা বিশেষ করে রাজশাহীতেও আছে। এইটা এখন এটা ক্লাস, মুফতি ইমদাদুল ইসলাম সাহেব, এটা ক্লাস। আলেমদের বিষয়গুলো আমরা ওই অন্য জায়গায় বলবো। তো সারি গানগুলো আমরা যেমন বরিশালের ক্ষেত্রে দেখি, ডং ডঙা ডং ডং ডং, কাশি বাজে ডং, ঘন্টা বাজে ডং, ময়ূরপঙ্খী চুইটা চলে, মনে লাগে রং রে, মনে লাগে রং, চাঁদ বদনী মোহেরে দেখবো না গো আসি, নৌকা বাইসে ঠগ্যা গেলে পড়বো গলায় ফাঁসি, যা যাইব মান যাইব, মনের মানুষ মুখ ঘুরাইয়া কইব মুগ সং, ডং ডঙা ডং ডং ডং, ডং ডঙা ডং ডং, ডং ডঙা ডং ডং ডং, ডং ডঙা ডং ডং। এটা সারি গান, যখন নৌকা বাইস হয় ওই প্রতিযোগিতায় গাওয়া হয়। হাই লজ্ঞা বৈঠা মারো জোরে নওজোয়ান, জিতলে পামো ফুলের মালা, নরম ভাতের খিলি পান। নৌকা বাইসের ক্ষেত্রে এই সারি গানটা গাওয়া হয়। আমরা এখনো বেশ কিছু অঞ্চলে, গাইবান্ধাতে সারি গান দেখি, বরিশালে সারি গান দেখি, রাজশাহীতেও আমরা সারি গানগুলো দেখি। তারপরে আছে জারি গান। জারি গান যারা গায় তাদেরকে বলা হয় বয়াতি। এই যে জারি গান যারা গায় তাদেরকে কি বলে? বয়াতি। বয়াতিরা বিভিন্ন সময় এই জারি গান গেয়ে থাকে। এছাড়া আরো অনেক গান আছে, অনেক গান। যেমন চট্টগ্রামেরও তো আঞ্চলিক গান আছে, চট্টগ্রামের তাদের নিজস্ব সংস্কৃতি আছে, আলাদা সংস্কৃতি। ও বায়ারা চাট গাইয়া নওজোয়ান, দজ্জার কুলত বসত করি, সিনা দিঠে হাই জড় তুয়ান। ও বায়ারা চাট গাইয়া নওজোয়ান, দজ্জার কুলত বসত করি, সিনা দিঠে হাই জড় তুয়ান। আরবি ফরাসি উলান্দাজ, ফরাসি মগ ইংরাজ,
খাতরইম্মা লেহি গাইয়ে আর ইতিহাস পুরুত পুরুত বাসি পুরাই গলাত তুলি গান ধৈর্যার কুলত বাসত করি সিনাদি ঠাইক ঝড় তুয়ান ও বায়ারা চাট গাইয়া নওজোয়ান। আমরা চট্টগ্রামের তরুণ, বিপদ আপদে যেই কোনো ঝড় যাই হোক আমরা শক্তি সামর্থ্যের সাথেই কি আমরা সবকিছু ট্যাকল দিয়ে যাই, সবকিছু আমরা সামর্থ্যের মধ্যে দিয়েই ট্যাকল দিয়ে যাই। এখন চট্টগ্রামের মানুষও গায়, তো এটা তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের যেটা তারা যুগ যুগ ধরে পালন করে আসছে। আবার সিলেটিদেরও আলাদা সংস্কৃতি আছে, যদি আমরা তাদের অনেক কিছুই বুঝি না, বাট তাদের পছন্দের একটা আছে যে সুরমা গাঙ্গর পাড়ত বাড়ি শাহজালালের উত্তর সরি দেশ বিদেশ বেড়াগিরি আনরা হগল সিলটি আনরা হগল সিলটি সিলটরি কমলার বাগান খাইলে জুড়ায় হগলার পড়ান সিলটরি সানা খাইলে রে ভাই দিন কাটে না একদিন। তাইলে প্রত্যেকেরই আলাদা সংস্কৃতি আছে, প্রত্যেকেরই কি আছে আলাদা সংস্কৃতি আছে, তাদের নাচ আছে, নৃত্য আছে, জারি গান, সারি গান, মাঝি মাল্লার গান, এই তারপরে বাটিয়ালি গান, আর অনেক কিছু আছে। হ্যাঁ, বোলায় আমি গিয়েছিলাম, বোলা চরপেশনে গেছি, তারপরে এই ইয়াতে সবগুলো উপজেলায় আমার যাওয়া হয়েছে, চরপেশনে থাকা হয়েছে একদিন বলাতে। আমি ইতিমধ্যে প্রায় 58টা জেলা ভ্রমণ করেছি, ইতিমধ্যে 58টা জেলায় আমার যাওয়া হয়েছে। বাট এখন আমাদের পরবর্তী স্টেপ হয়তো কত যে প্রত্যেকটা জেলাতেই কম বেশি যাব ইনশাআল্লাহ। তা আমরা সংস্কৃতিগুলা দেখব। এই সংস্কৃতির মধ্যে আমাদের যে উপজাতীয় সংস্কৃতিগুলো আছে সেইটাও আমাদের সংগ্রহ করতে হবে, যে উপজাতীয় সংস্কৃতি। বাংলাদেশে 50টা উপজাতি আছে। কয়টা? 50টা উপজাতি আছে। হ্যাঁ, বাংলাদেশে কয়টা উপজাতি আছে? 50টা উপজাতি আছে। সাকমা, মারমা, টিপরা, হাদি, হদি, হো, মাল, মাস, মাসুয়া, মুন্ডা, গুন্ডা, কুরা, রাজং, হোমিয়সি, খে, আরো অনেকগুলো আছে যে উপজাতি আছে। এর মধ্যে বৃহত্তম যে উপজাতি, এদের সংখ্যা হয়েছে 16 লক্ষ। 16 লক্ষ। এর মধ্যে বৃহত্তম হচ্ছে সাকমা উপজাতি, সাকমা। তারপরে আছে মারমা। মারমা এদের কথাবার্তা আমরা বুঝি না কিছুই। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সুনামগঞ্জ, সব দিক দিয়ে পানি। তাহলে মারমা এটা হচ্ছে কি একদম কঠিন একটা সংস্কৃতি, যারা নিজেদের সংস্কৃতি খুব গর্বের সাথে অনুসরণ করে আসে। তাদের একটা জাতীয় গান আছে মারমাদের, চাঙ্গরালি রিজোকে জো পিয়ং পং ইয়ং পা লম্বা পাপানি আয়ারি যে পা পেড়ে কুচুরি মেকা লও লও লনাতা লও লনাতা বাবা বালাতা মোরো বালাত পা চাঙ্গরালি রিজোকে জো পিয়ং পং ইয়ং পা লম্বা পাপানি আয়ারি যে পা পেড়ে কুচুরি মেকা। বুঝি না কিছু, কিন্তু ভালো লাগে, এটা তাদের যে সংস্কৃতি, এই জন্য। তারপর আমাদের চাকমাদের, এদেরও সংস্কৃতি আলাদা, খুব গর্বের সাথে তারা এগুলা লালন পালন করে আসতেছে। যেমন চাকমারা নাচাং যে বারে জাগাং ছাড়ি ইদুং আগং জনমান পরি এ জাগা গান রোয়েদে মমনান গরের জুরি হুগিল ডাগন কুহু হু বিজু বেকু ডাগে বিজু বিজু হাঠুল পাগুক ডাকে হাঠুল পাগুক বিজু বেকু ডাগে গর্বায় তোক। প্রত্যেকটা সংস্কৃতি আমাদের রাখা প্রয়োজন, কারণ এগুলো আমাদের ইতিহাস ঐতিহ্য সাথে জড়িয়ে আছে। কারণ আমরা মিলেমিশে এই সংস্কৃতির ধারণ করে বছরের পর বছর টিকে আছি এই দেশে। এই জন্য ভালো লাগে এই বিষয়গুলো। অনেকগুলো সংস্কৃতি আছে, সভ্যতা আছে,
বিভিন্ন দেশ আছে, জাতি আছে, ভাষা আছে, এই ভাষাগুলো আমাদের চর্চা করা, আমাদের দেখা সবই জরুরি। আবার আমাদের আরেকটা আছে হিন্দু, এরাও তো আমাদের উপজাতিই বলা চলে, যদিও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জাতি হচ্ছে। এর মধ্যে হিন্দু, এদের তো কত কিছু আছে। আমি প্রায় 100-র বেশি মন্ত্র মুখস্থ করেছিলাম। তাদের বিবাহের ক্ষেত্রে কোন মন্ত্রটা পড়া হয়, হিন্দুদের ফোড়া দিতে গেলে তারা কি মন্ত্র পড়ে, অনুষ্ঠানে তারা কি মন্ত্র পড়ে, তারা সকালবেলা উঠে কি মন্ত্র পড়ে, কত মন্ত্র 1 শতাধিক মুখস্থ করতে পারছি স্ল্যাশ গুলো, বাট আর পারি না। তবে হিন্দুরা তাদের ধর্ম, তাদের বিষয়, বাট এগুলো হচ্ছে ভালো লাগার বিষয়, যেগুলো আমাদের সাথে সম্পৃক্ত এমন কিছু পড়েছিলাম আমরা। যেমন একটা মজার বিষয় বলি হিন্দুদের ক্ষেত্রে, যে তারা তাদের বিবাহের যেই মন্ত্র আছে, শ্লোক আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী ব্যতীত তাদের বিয়ে কমপ্লিট হয় না। এটা কিন্তু অনেকেই জানে না, যে তাদের হিন্দুদের বিয়ে রাসূল, আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলকে সাক্ষী ছাড়া তাদের বিয়ে সম্পন্ন হয় না। তাদের মন্ত্রে এটা বলতেই হবে। এটা হচ্ছে তাদের সংস্কৃতি। যদিও এই আপামর 95% হিন্দু জানেই না এই বিষয়গুলো। এরা তো পুরোহিত মশাই ছাড়া আর কেউ জানে না, পুরোহিতরা ছাড়া আর কেউ এইটা জানে না। এটা শুধু পুরোহিতদের জন্য খাস। তাহলে উপজাতীয় সংস্কৃতি আমাদের সবগুলাই লালন পালন করতে হবে, উপজাতীয়দের ক্ষেত্রে সবকিছু। তাহলে আজকে আমাদের যেই পড়া থাকবে সভ্যতা ও সংস্কৃতি, এইটা আমরা দেখে নিব, ঠিক আছে? এনামুল শেখ সাহেব 50টার মধ্যে আওয়ামী লীগ একটা, সেটা কোনটা? গোপালগঞ্জ জেলা, সুন্দর। তো আজকের জন্য আপাতত এখানেই সমাপ্ত করি, ঠিক আছে? তো সর্বশেষ যেটা বলতাম, যে হিন্দুদের তাদের যে বিবাহের মন্ত্র পড়া হয়, সেখানেও আমাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তাদের বিবাহের ক্ষেত্রে যেমন আমরা দেখি বিবাহের মন্ত্র পড়তেছে, যা দেবী স্বর্গবোধে শান্তিরূপে অং নমস্তস্যৈ নমো নমঃ অল্লং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণ অল্লং অল্লর সল্লং মহাবদরং কং বরসা দল্লং বুক মে এবং অল্লবুক নির্ঘাতকম এত ইসমিন নিন্তরশ্লেচ্ছ আচার্যন সমন্বিত মহামদিতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপ্রচ্ছিপ মহাবেদং মরুস্থল নিবাসিনম গঙ্গা জলচ্ছ সংস্নাপ্য পঞ্চনব্য ধর্মাধর্মী সর্ববৃহৎ গত্তামি। তো যাই হোক, আমাদের এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। তো আমরা আমাদের দেশীয় সংস্কৃতি দেখবো, শিখবো, লালন পালন করব, কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সোনার বাংলাদেশ, ঠিক আছে? তো আজকের জন্য এখানেই সমাপ্ত। এইটা আমাদের পিডিএফে যতটুকু আছে এই বিষয়গুলো আমাদের অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।